হ্যালো ফ্রেন্ডস, এখন প্রায় 12:30 মতন বাজে। এই স্নান সেরে ঘরে আসলাম। এত তাড়াতাড়ি স্নান সেরে আসার কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই মাসের প্রত্যেকটা সোমবার আমি আমার মতন করে মহেশ্বরের নামে ব্রত রাখার চেষ্টা করি। এমনিই তো প্রতি সোমবার দিনটাই আমি নিরামিষ খাই, ঠিক যেমন বাকি দিনগুলো যাই হয়ে যাক না কেন আমাকে নিরামিষ খাওয়ানো খুব চাপের। ঠিক তেমনি অন্যদিনে মায়ের আমাকে স্নান করতে পাঠাতে এক প্রকার যুদ্ধ করতে হয়। আজ শান্তি, কোনো ঝঞ্ঝাট নেই, সময় মতো লক্ষ্মী মেয়ের মতন স্নান সেরে ঘরে এই তোমাদের নিয়ে আসলাম ওপরে। কেন কি এখানে তো আমাদের প্রতিষ্ঠিত মহেশ্বর আছেন, তাই এখানেই জলটা ঢালবো। মা আর মেজো মাও আজকের দিনে ব্রত পালন করে মহেশ্বরের। ওরা অনেক আগেই চলে এসেছে, সবটা কমপ্লিটও হয়ে গেছে, মহেশ্বরের সামনে প্রসাদ অর্পণ করাও হয়ে গেছে, আর সাথে নিত্য পুজোটাও সারা হয়ে গেছে মায়ের। আমি এখন জল ঢালবো, তারপর মা আর মেজো মা তারকেশ্বরের লীলা কথা পাঠ করে ব্রত সম্পন্ন করবেন। শিবকে একটু দে। ব্যাস, আমার জল ঢালা হয়ে গেল। আজকের দিনে আমি যতক্ষণ মহেশ্বরের মাথায় জল না ঢালি ততক্ষণ আমি জল খাই না। ওই যে বললাম, মহেশ্বরের কৃপায় আমার মনের মতো করে, বলা ভালো আমার মতো করে পালন করার চেষ্টা করি। এখানে মহেশ্বরকে তো অনেক আগেই ঘি মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আর অভিষেক করানোর জন্য যে জলটা বানানো হয়েছিল সেটা দুধ, গঙ্গা জল, মধু, তিল সবটা একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এই মাসে নাকি মহেশ্বরের পুজোতে আতপ চাল অর্পণ করা হয়, তবে শুধুমাত্র শিবরাত্রির সময়ে আমি মহেশ্বরকে যা যা দিয়ে অভিষেক করাতে হয় সবটাই আলাদা আলাদা করে অভিষেক করাই, কারণ 4 প্রহর জল ঢালতে হয়, তাই 4 বার 4 রকম জিনিস দিয়ে অভিষেক করাই। এই ওপর থেকে নিচে এলাম, নিচে মহেশ্বরকে জল ঢালবো। এখানে আমার লিঙ্গটা নেই, শুধু নন্দী আর ত্রিশূল আছে। আমি প্রতিদিন এখানেই পুজো করি, আর আমার মহারাজগণরাও তো অপেক্ষায় আছে প্রতিদিনের মতন করে ফুলের সাজে সাজার জন্য। এখানকার পুজো শেষ করে চরণামৃত খেয়ে তারপরেই আজকের মতন ব্রত শেষ করব। এই ওপরে পুজো প্রায় শেষ। শ্রাবণ মাসের আকাশ যেন রোদে চারিদিকটা ঝলমল করছে। ছোট থেকে আমি জেনে এসেছি আষাঢ় শ্রাবণ 2 মাসই নাকি বর্ষাকাল, তবে আষাঢ় মাসে এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করলেও আষাঢ় সংক্রান্তি থেকে নিয়মের খেলাপ শুরু। তবে শ্রাবণ মাসটা কেমন যাবে তা ক্রমশ প্রকাশ্য, কারণ ওদিকে ভাদ্র মাস যে দোরগোড়ায় কড়া নাড়ছে। আগের থেকেই সকলকে বোঝাতে হবে না যে ভাদ্র মাসের সেই পচা গরমের দাপটটা কতটা মারাত্মক হতে পারে। সেই রেস যদি আগের থেকে শুরুই না হয় তবে আর কেমন করে হলো। আগে বর্ষাকাল আসলে হালকা হালকা একটু ঠান্ডার আমেজ তো পাওয়া যেত, তবে এখন বর্ষাকাল আসলে শুধুই গরমের আমেজই পাওয়া যায়। ওদের পুজো প্রায় কমপ্লিট হয়েছে, ঘন্টা বাজছে। আর হচ্ছে এদিকে মা পেঁপে সিদ্ধ দিয়ে বাবার জন্য ভাত বসিয়েছে। আজকে তো বাবা একা খাবে, আমিও নেই, মাও নেই, কারণ মাও এই সোমবার করে, আমিও করি। আর এই যে আলু সিদ্ধ দেওয়া আছে, এটা মেবি আমাদের জন্য কাটা। এটা কেন কেটেছে না, কোনো তরকারি বা কিছু করবে মা হয়তো, জানি না। আর এখানে পটলও রেখেছে, হয়তো পটল ভাজা বা কিছু। আর শশা তো বাবা খায়, সেই জন্য শশা রাখা রয়েছে। মা না আসলে বুঝতে পারবো না যে তরকারি কি হবে, শুধু জানি যে ভাতের সাথে পেঁপেটা সিদ্ধ দিয়েছে, এটা বাবা খাবে। এখন প্রায় 1:30 মতন বাজে। ভেজা চুলটা অনেকক্ষণ ধরে বাঁধা, একটু মুছে চুলটা শুকিয়ে নিয়ে, এটা তো প্রতিদিনের একটা বড় কাজ আমার। আগে যখন স্কুলে পড়তাম এই চুল ভেজানোর কথা ভাবাও যেন আমার কাছে পাপ ছিল। কলেজ থেকে যেন অন্নভূত চাপলো মাথায়, অফিসটাও চললো এরকমই। আর সেই নেশা এখন ছাড়াই যাবে না। এখন যেন চুল না ভেজালে মনে হয় কি যেন একটা করিনি সারাদিনে। যাই হয়ে যাক না কেন আমার সাথে স্নানে গেলে চুলটা পুরো ভেজানো আমার চাই। সব তো শেষ হয়ে গেছে, এবার জল খাবো। এতক্ষণ জল ছাড়া ছিলাম, আর পারছি না। বাইরে এত গরম পড়েছে, জলের তেষ্টা থেকে কি দূরে থাকা যায় বলো তো? কিন্তু যতক্ষণ পুজো কমপ্লিট হয়নি ততক্ষণ কিন্তু জল খাওয়ার কথা একবারও মনেও পড়েনি। এবার যেন মনে হচ্ছে কতক্ষণে জল খেয়ে গলাটা ভেজাবো। ও আর পারা যাচ্ছে না। করবো মা বাবার জন্য, মা চলে এসছে আলু ভাজা। ও, ওই জন্য আলু কেটে রেখেছো? আমি হয়েছে আলুর কোনো তরকারি হবে হয়তো। এতগুলো আলু ভেজে দেবে নাকি বাবাকে? 4টে আলু বাবা 2 বেলাতে ভাজা খাবে? পাগল টাগল হয়ে গেছো? আর ভাত এই যে এদিকে গটগটিয়ে আছে। চলো, পটল ভাজা।
এখন তো মোটামুটি আর কোনো কাজ নেই, এই শ্রাবণ মাসের সোমবারগুলো আসলে না একটা ভালো হয় জানো তো, দুপুরবেলাটা মনে হয় কাটতেই চায় না কত সময়। তাই পর্দা টেনে ঘরটাকে একটু অন্ধকার করে ফ্যানের তলায় একটুখানি বসবো, চুলটাও এদিকে শুকিয়ে যাবে আর একটু ফোন ঘাটাঘাটিও করতে পারবো। আজকে দুপুরে তো আমাদের লাঞ্চের পার্ট নেই মানে প্রসাদ খেতে হবে। মেজমা ওপর থেকে প্রসাদ নামাবে, সাবু কলা মাখবে ফল দিয়ে, তারপর সেটা খেয়ে উপোস ভঙ্গ হবে। তবে আজকের দিনে ফোন ঘাটতে ঘাটতে এমন এক সৌভাগ্যের সাক্ষী থাকতে পারবো সেটা ভাবতেও পারিনি। মহেশ্বরের কৃপা ছাড়া কিচ্ছু হতে পারে না। কাল আমাদের এখান থেকে কিছু জন মিলে তারকেশ্বরের কাছাকাছি গেছে, কারণ এই সময় প্রচুর ভক্তরা তো বাবার বাড়ি পায়ে হেঁটে যায় ওদের জল কিছু খাওয়ার তাই দেবে বলে। সেখানে পান্ডে দাদাও ছিল। আমি আমার সামর্থ্য মতো কিছুটা চেষ্টা করেছি, কারণ আমি তো যেতে পারিনি আর মহেশ্বরের কৃপা ছাড়া এতটা রাস্তা পায়ে হেঁটে যাওয়া সম্ভব না। তাই এই ভগবানদের কিছুটা সাহায্য করতে পারলে হয়তো মনের শান্তি কিছুটা মিটবে, কিছুটা তৃপ্তি পাওয়া যাবে। আর দাদাও এমনি সমস্ত ভিডিওগুলো আমাকে এখনই জাস্ট পাঠালো, তাই ভাবলাম আমি একাই বা কেন এইসব দেখে চোখ সার্থক করব, তোমাদেরও সাথে নিই। তবে আমার খুব ইচ্ছা এই ভিড়ের একজন হতে, যদি কখনো মহেশ্বরের কৃপা পাই তবে হয়তো হবে। হাজার হাজার মানুষের ঢল, কি ছোট কি বড় কি বয়স্ক, সবাই বয়সের তোয়াক্কা না করে হেঁটেই চলেছে। এক আলাদা প্রাপ্তি। মহেশ্বর বোধহয় নিজেই এনাদের শক্তি প্রদান করেন, নচেত এতটা পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়া কি মুখের কথা। প্রায় 2:30 মতন বাজে। এই প্রসাদ নিয়ে বসলাম আমি, মা, মেজমা এখানে এখন বসেছি। ছোট মা পরে আমাদের সাথে জয়েন করবে। ছোট মা উপোসটা করেনি, কিন্তু প্রত্যেক সপ্তাহের সোমবারে প্রসাদ খেতে আসবে। আর এইসব মাখামাখিতে আমার মেজমা তো একদম এক্সপার্ট। তবে সাবু খেতে আমার একটুও ভালো লাগে না, ফল খেয়ে নিলেই হয়। এই যে এনারা জোর করে খাওয়াবে, মহেশ্বর উপবাস মানে আমার মনে হয় ফল মিষ্টি খেয়ে একদিন সুস্থ থাকো পুরো, নচেত এমনি দিনে আমাকে মিষ্টি খাওয়াতে গেলে পাগল হয়ে যেতে হয় পুরো। না আমি এর থেকে সব এক ফোঁটাও খাই না, এই সাবুটাই কিন্তু আমি খাবো না। তারপর তোমার কাছে ট্রান্সফার হবে এই সাবুটা, তাহলে তুমি আমাকে দিলা বাবা একটু দিতে। শ্রাবণ মাস একে তো নিয়ম রক্ষার মাস, তার উপর আবার মহেশ্বরের পুজোর দিন। প্রকৃতি নিজেই কিভাবে নিয়ম ভঙ্গ করতে পারে। তাই অসময়ে বৃষ্টির আগমন, খটখটে রোদ, চারিদিকে নেমেছে জোর কদমে বৃষ্টি। আজ আবার বাবা ফুল গাছের জন্য লোক ঠিক করেছে, ব্যাস সবটা গেল ঘেটে। এদিকে যত টব ধুয়ে মুছে রোদে খটখটে শুকিয়েছিল সবটা বৃষ্টির জলে আবার ধুয়ে মুছে গেল একবারে। এখন প্রায় 4:30 মতন বাজে। আধ ঘন্টা যাবৎ খুব জোর বৃষ্টি তো হলো, কিন্তু সূর্য মামার আজকের যা তেজ, তাতে আর বৃষ্টির রেশ বা কি করে থাকে বলো। বৃষ্টি থেমে আধ ঘন্টা যেতে না যেতেই আকাশ পুরো একদম ধপধপে পরিষ্কার। কে দেখলে বলবে এই কিছুক্ষণ আগেই নাকি এমন ঝমঝমিয়ে বৃষ্টি হলো। অর্ধেক মাটি তো প্রায় শুকিয়েই গেছে। আর এদিকে অনেকদিন পর বাবা এই সুযোগটা পেয়েছে, সেটার কি আর হাতছাড়া করতে পারে। আমাদের বাড়িতে এমনি ফুলের ক্রাইসিস, তাই এবার আর মাটিতে খুব একটা ফুল চাষ হবে না, ম্যাক্সিমামটাই টবেই হবে। তাই এত টব কিনে নিয়ে এসছে, এখন সেটারই ধোয়া মোছা চলছে। আর এখানে এই যে টবগুলো এইমাত্র ভিজে এনে একাকার হয়ে গেছিল রোদের এমন তেজে, দেখো সমস্তটা শুকিয়েও গেছে। এই চাতালের ওপরে জল জমেছিল সেটাও প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। কি দরকার ছিল এইটুখানি বৃষ্টি হওয়ার। এই বৃষ্টিতে মেঘ কাটা রোদ ওঠে, তাতে আরো গরম যেন বেশি দ্বিগুণ হয়ে আসে আমাদের কাছে। আজকে বাবাও এখানে হাত লাগিয়েছে। আসলে সোমবার দিন না, বাবা সকালবেলার দিক থেকে ঘুমিয়ে একটু এনার্জি নিয়ে নেয় যেন বিকেলে ফুলের কাজটা করতে পারে। চলো আমরা ঘরের দিকে যাই, আর বাইরে বেশিক্ষণ থেকে লাভ নেই। এখন প্রায় 8টা মতন বাজে। আমি আর পান্ডে দাদা একটু বেরিয়েছি, কারণ কিছু কাজ পেন্ডিং ছিল। একা একা যেতে আমার একদম ভালো লাগে না, আর সেটাতে বাবার ফোনের দরকার ছিল সব থেকে বেশি। অন্যান্য দিন তো বাবার ফোনটাকে বাড়ি রাখা মানে খুব দুষ্কর ব্যাপার, কারণ দোকানের বিভিন্ন রকম কলস গুলো আসতে থাকে, তাই সেটাকে আমরা বাড়িতে রাখতেও চাই। আজকে যেহেতু ছুটির দিন, বাড়িতেই ফোনটা আছে, বাবার সমস্ত রকম ফোন করা কমপ্লিট, তাই এখন আমরা দুজনে বেরিয়েছি। কি ব্যাপার? ওই যে ওই যে ওই যে ওই যে ও দেখলেই গায়ে আসবে। শর্ট, তুই চিনিস না আমাকে, তুই গায়ে আসবে কেন? একবার টেস্ট করে গেল যে বাড়ির লোকই কিনা, দেখলেই ওকে গায়ে আসতে হবে।
এত জ্বালাতন শুরু করেছে, স্লিপ কাটছে নাকি? এই রে, এটা কি স্লিপ কাটার জায়গা নাকি? ওই যে একটা ছোবা পেয়েছে, দেখো ওটা নিয়ে বসবে। আর একজন তো কুমড়ো পটাশের মতন ঘুমাচ্ছে, ও আলাদাই। বাবা কোড়ামুড়ি দেখো না। ওরে টপি রে, টপি, ওই ডাকলে একটু লেজটা নাড়াবে, কিন্তু ওই একটুখানি জাস্ট একটু ডোন্ট কেয়ার টাইপসের। আমি এখন ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করা যাবে না, এরকম একটা ব্যাপার। ও ছেড়ে দাও, তুমি ডাকছো তোমার মতন, আমি আমার মতন একটু ঘুমিয়ে নিই। রাতে আমার অনেক কাজ, চিল্লামিল্লি করতে হবে, পাহারা দিতে হবে। সে কখন বেরিয়েছি এত জিনিসপত্র নিয়ে। রেশন কার্ডের আজকে একটা ব্যাপার ছিল, সেটা অনেক দিন ধরে ঝুলেছিল, আজকে আলটিমেটলি ঠিক করে আসলাম। কে এসছে? ও আমাদের ইনভার্টারটা ঠিক করতে এসছে মনে হয়। ইনভার্টার ছাড়া তো আমরা পাগলা হয়ে যাব। মাকে বলেছিলাম তুমি ভাত টাত বানিয়ে রাখবো, আমি এসে খাবো। আজকের এই ভাতটা খেতে আমার যে কি ভালো লাগে, সিদ্ধ সিদ্ধ সিদ্ধ। মারা যদিও আজকে ভাত খাবে না। মা খুলে দাও গেট। মাত্র তো আসলে দাঁড়িয়ে থাকবো নাকি? আসবো, আসার আগে দাঁড়িয়ে থাকবো এখানে, গেটটা খুলে দেবো। কোথাকার মেয়ে মানে এই বাড়ির বড় মেয়ে, আলাদাই ট্রিটমেন্ট আমার। কেন এইবার আমার যত সবকিছু এই বাড়িতে, ওই বাড়ির থেকে কিছু না। আমি সবার ফার্স্ট এই বাড়ি, জয় বাংলাদের বড় নাতনি বলে কথা। বাবা আলাদাই ব্যাপার। ইনভার্টার আজকে আলটিমেটলি ঠিক হয়ে আসলো, মানে দুপুরবেলা তো ঠিক করছিল, কিন্তু এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে কারণ এইখানে ঠিক করা যাচ্ছিল না। তারপর আবার এখন প্রায় অলমোস্ট দেখো কটা বাজে, এখন মানে ঠিকঠাক করে নিয়ে আসা হলো, নিয়ে সেটা এখন সেট হচ্ছে, সেট করে দিয়ে গেল সব। বাবা বলে চেক টেক করে নিয়েছে, সব ঠিকঠাকই আছে। ওই যে মায়ের ওখানে খাজানা। আমাদের সব থেকে প্রবলেমের বিষয় হচ্ছে এই হচ্ছে ইনভার্টার, আর ইনভার্টারের সুইচ হচ্ছে ওই যে ভেতরে। কি বুদ্ধি যে ইনভার্টার আর লাইন সেট করেছিল। আসলে প্রবলেমটা হচ্ছে আমরা ডিসাইড করেছিলাম ইনভার্টারটাকে এর ভেতরে ঢুকাবো, কিন্তু তখন আমাদের মাথার মানে ছেড়ে দাও, অত বুদ্ধি ছিল না যে এটা এত লম্বা হতে পারে। তো আমরা ভেবেছিলাম ওটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, সেই হিসাবেই ওইখানে সেট করা হয়েছিল, কিন্তু এখন তো ওটা আর হলো না। আলটিমেটলি এটা এখানে জায়গাটা দখল করে বসে রয়েছে, আর ভেতরে সুইচ। এই যাই হোক, এটা এসছে একটা ব্যাকআপ, কারণ না হলে গরমে আলু সিদ্ধ হয়ে যেতে হবে পুরো। এখন বাজে অলমোস্ট 12টা, আর আমার মা এখন খাবে হচ্ছে যে আম, কারণ আজকে তো মা কিছু খাবে না, যেহেতু একাদশী আছে আর শ্রাবণ মাসের সোমবারে মারা কিছু খায় না, মা আর মেজমা কিছু খায় না একাদশীর জন্য, বেসিক্যালি না, শ্রাবণ মাসের সোমবারের জন্য। এখন এত রাতে নাকি আম খাওয়ার মোর কথা মনে পড়েছে, আমি কখন খেয়ে নিয়েছি। মাও খেয়ে নিতে পারতো, কিন্তু না, খাবে না। নাও আজকের দিনে আমি ওই রাত্রেবেলা একটু আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিই, তাতে একটু লঙ্কা সিদ্ধ আর টমেটো সিদ্ধ দিয়ে নিই, খেতে যা দারুণ লাগে না। অন্য দিনেও এই সিদ্ধ ভাতটা খাওয়া যায়, কিন্তু আজকের দিনের এই সিদ্ধ ভাতের স্বাদটা যেন একটু আলাদাই হয়। আমি ভিডিও করে রেখেছিলাম, কোনো কারণে হয়তো রেকর্ডটা শেয়ারও করতে পারলাম না। সারাদিন উপোস থাকার পর ওই রাতে যখন আলু সিদ্ধ ভাতটা মুখে তুলি, যেন মনে হয় চরম। যাই হোক, আজ তবে এখান থেকে এই ব্লগটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার পাশে থেকো। তবে আজকের মতন আসি, বাই বাই।